দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স এটিএন বাংলা বিজনেস অ্যান্ড ফাইন্যান্স অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ফাতিহা শাফি। আপনারা জেনে থাকবেন এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করে থাকি শেয়ার বাজার, ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, অর্থনীতি এবং ঘটে যাওয়া সমসাময়িক বিষয়গুলো তুলে ধরার জন্য সেই ধারাবাহিকতা থেকেই আসলে বলতে চাই এক সফরে চীন ও মালয়েশিয়া, একের পর এক সমঝোতা, অর্থনীতি, প্রতিরক্ষা, শ্রমবাজার, তিস্তা, রোহিঙ্গা, সব জায়গায় নতুন বার্তা। প্রশ্ন একটাই, এই সফর কি শুধু কূটনৈতিক সৌজন্য নাকি বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনার দ্বার? প্রধানমন্ত্রীর এই সফরে আসলে বাংলাদেশ কি পেতে যাচ্ছে আর কেনই বা এই সফর নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা, সেই প্রশ্নগুলিরই উত্তর খোঁজার চেষ্টা করব আজ। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু আমরা চূড়ান্ত করেছি প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা। আর এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে আলোচক হিসেবে আছেন আরফাতুর রহমান আপেল, ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। স্বাগত আপনাকে। এবং আমাদের সাথে আরও আছেন মোহাম্মদ মাজেদুল হক, অর্থনীতি বিশ্লেষক। আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের স্টুডিওতে। এবং দর্শক, আমাদের সাথে জুমে যুক্ত আছেন সাহাব এনাম খান, অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। স্বাগত জানাচ্ছি আপনাকেও। জনাব সাহাব এনাম খান, আপনার কাছে আসলে যে বিষয়টি জানতে চাচ্ছি সেটি হচ্ছে সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া এবং চায়নাকে বেছে নেওয়ার পেছনে আসলে কি কারণ থাকতে পারে সে বিষয়ে জানবো। কারণ ভারতের কাছ থেকেও তো কিন্তু একটি নিমন্ত্রণ এসেছিল, সেই নিমন্ত্রণ রেখে আসলে মালয়েশিয়া, চায়না এটাকে সিলেক্ট করার পেছনে কি কি কারণ থাকতে পারে? ধন্যবাদ। এখানে অনেকগুলি বিষয় আছে। আসলে প্রথম কথা হলো যে আমি মনে করি মালয়েশিয়াকে পছন্দ করার পিছনে মূল যুক্তিটাই হলো লেবার ইকোনমিক্স বা লেবার ডিপ্লোমেসি। কারণ আপনি যদি দেখেন যে বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট লেবার কমিউনিটি কিন্তু মালয়েশিয়াতে, সৌদি আরবের পরে। ফলে এখানে দুটো বিষয় ঘটছে মালয়েশিয়াতে। একটা ঘটনা ঘটছে যেটা হলো সেটা যে মালয়েশিয়াতে এখন নতুন একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা করা হয়েছে, যেটা 2026 থেকে 2031, যেখানে তারা মানে অভিবাসিত শ্রমিকের সংখ্যা ড্রাস্টিক ভাবে কমিয়ে নিয়ে আসবেন। ফলে এটা বাংলাদেশকে সরাসরি ভাবে এফেক্ট করবে। তো এটা একটা ইস্যু আছে। সেকেন্ড হলো যে বাংলাদেশ তার যে টেকনোলজিক্যাল ডাইভার্সিফিকেশন, এই ডাইভার্সিফিকেশনের জায়গাটাতেও আসলে মালয়েশিয়া বড় রকমের একটা ভূমিকা রাখবে। কারণ হলো যে বর্তমান বিশ্বে আপনি যে ধরনেরই টেকনোলজি কিনতে যান না কেন, ইনফরমেশন টেকনোলজি হোক বা সফটওয়্যার লেভেলের যেসব প্রকিউরমেন্ট আছে, সেগুলিতে বারবার ভূকৌশলগত কিছু পরিবর্তন, ভূ রাজনীতিগত কিছু দাবি দাওয়া চলে আসে। ফলে আপনি ধরেন চীন থেকে কিনতে গেলে মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা দেশগুলির জন্য একটা অস্বস্তিকর সিচুয়েশন দাঁড়ায়। আবার আপনি পশ্চিমা দেশ থেকে কিনতে গেলে আবার আমাদের এইসব জায়গাতেও একটা ভূ রাজনৈতিক দর কষাকষির বিষয় চলে আসে। ফলে এখন একটা ডাইভার্সিফিকেশনের জায়গার দিক থেকে চিন্তা করলেও যে প্রধানমন্ত্রীর যে সফরটি হয়েছে সেখানে কিন্তু এই ইস্যুগুলি এসছে, টেকনোলজি কোঅপারেশন, পার্টিকুলারলি ইনফরমেশন টেকনোলজি কোঅপারেশন। এটা হলো সেকেন্ড। আর থার্ড হলো সেটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অলরেডি রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট হয়ে আছে, যেটা ইলেকশনের কয়েকদিন আগেই হয়েছে। এবং এই রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্টের পরবর্তীতে মার্কিন প্রশাসন এখন এতটাই ব্যস্ত যে তাদের সাথে আসলে এই মুহূর্তে বৈঠক করা, অর্থাৎ প্রধানমন্ত্রী লেভেল, তার মানে হলো আপনাকে আইদার ডোনাল্ড ট্রাম্প লেভেলে অথবা সেক্রেটারি অফ স্টেট লেভেলের যে সফরগুলি হওয়া দরকার ছিল, সেটা আসলে খুব ডিফিকাল্ট। টাইমিং এর জন্য এটা খুব ডিফিকাল্ট, কারণ এরা প্রত্যেকেই এখন বড় রকমের ব্যস্ত আছে মিডল ইস্ট নিয়ে। ফলে এই ধরনের সফর ফ্রুটফুল করতে হলে আমাদেরকে অনেকটা সময় অপেক্ষা করতে হবে, হয়তো সেপ্টেম্বর বা অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফলে রাষ্ট্রের মানে সরকারের প্রধান হিসেবে এতটা সময় আসলে দেওয়া খুব একটা সম্ভব না। আর আরেকটা বড় ইম্পর্টেন্ট ইস্যু হলো যে চীনের সাথে এই যে বিষয়গুলি আছে সেটা মোটামুটি পাইপলাইনের মধ্যেই ছিল। অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্টের সময় পাইপলাইনের মধ্যে ছিল, বর্তমান সরকারের ক্ষেত্রেও প্রায়োরিটির দিক থেকে এটা পাইপলাইনের মধ্যে ছিল। ফলে চীনের সাথে বাংলাদেশের যে ঐতিহাসিক সম্পর্ক, সেই ঐতিহাসিক সম্পর্ক প্লাস এই সরকারের যে বিভিন্ন রকমের প্রকল্পগুলি আছে, পার্টিকুলারলি ইভি বা গ্রিন
টেকনোলজি, যেটা অন্তত পক্ষে ওয়েস্ট এশিয়া ক্রাইসিসের পরে বাংলাদেশের জন্য একটা বড় রকমের জি। আহ, শঙ্কার জায়গা হিসেবে তৈরি হয়েছে, এবং সেই সাথে সংখ্যাগুলো সম্পর্কে আমরা আসলে জানবো আপনার কাছ থেকে, আপনি আমাদের এক্স্যাক্টলি। সাথে তো যুক্ত সেই কারণে থাকুন। চীনে আহ, সফরটা আমার কাছে মনে হয় যে প্রাইম মিনিস্টারের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। জি জি জি, আমরা সেই সম্পর্কে জানবো, আপনি আমাদের সাথে থাকুন। আবারও আসছি, আরফাতুর রহমান আপেল, আপনার কাছে জানতে চাচ্ছি এই যে আপনাদের যে বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, সেখান থেকে আপনি কিন্তু প্রধানমন্ত্রী যখন সফর করেছেন আপনাদের চেম্বার থেকে আপনি কিন্তু গিয়েছেন সেখানে। আপনার আসলে কি মনে হচ্ছে যে ব্যবসায়িক যারা আছেন তাদের ক্ষেত্রে আসলে এই সফর কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? প্রথমে আমি ধন্যবাদ জানাই এটিএন বাংলার সম্মানিত দর্শকবৃন্দকে। আসলে আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পরে ওই দিনই একটা আলোচনা সভায় উনি অংশগ্রহণ করেন। এই আলোচনা সভায় উনি নিজে বলেছেন, উনি যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয় নির্বাচনের মাধ্যমে, তখন প্রথম 2-3 জন যে রাষ্ট্রপ্রধান তাকে ফোন করে, তার মধ্যে একজন আপনার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। উনি ওনাকে ফোনে তাকে দাওয়াত দেয়, নিমন্ত্রণ জানায় এবং তার দেশে আসার জন্য অনুরোধ করেন। এর প্রেক্ষিতেই উনি মালয়েশিয়া গিয়েছে এবং মালয়েশিয়ার থেকে তিনি চায়না গিয়েছেন। মালয়েশিয়া যাওয়ার ফলে মালয়েশিয়া সঙ্গে বিএনপির পূর্ব থেকে ভালো সম্পর্ক। পূর্ব থেকে মালয়েশিয়া এই বাংলাদেশ সরকার যখন বিশেষ করে বিএনপি থাকে, এবং আমরা সেটির রিফ্লেকশনও দেখেছি কিন্তু, যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহা জাদুকর বলে ওনাকে সম্মাননা দিয়েছেন। মহা জাদুকর, এটা আসলে মানে একটি গানের মাধ্যমে আমন্ত্রণ জানিয়েছেন যে আমার বন্ধু মহা জাদু জানে, এরকম একটি। এটার সাথে আমি একমত না। মহা জাদুঘর এটা তো চলে গেল একটা আলাদা শব্দ। তিনি যে রাষ্ট্রপ্রধান হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সফর উনি যিনি মালয়েশিয়ায় গিয়েছেন, এবং মালয়েশিয়ার পক্ষ থেকে, মালয়েশিয়ার সরকারের পক্ষ থেকে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাকে যে লাল গালিচে সংবর্ধনা দিয়েছেন, তাকে যে আপ্যায়ন করেছেন, তাকে যে সম্মান দেখিয়েছেন, আসলে এগুলো ভুলার মতো না। আমি তো কাছ থেকে দেখেছি। তো এই মালয়েশিয়াতে যাওয়ার কারণে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের একটা সুসম্পর্ক বিগত দিনেও ছিল পিএনপির সাথে। আমাদের মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন রাষ্ট্রপ্রধান ছিলেন তখনও মালয়েশিয়ার সঙ্গে বিএনপি ভালো সম্পর্ক ছিল। এখন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গেও ভালো সম্পর্ক, এবং আগামীতেও তারা যে ভালো সম্পর্ক রাখবে, তারা যে বাংলাদেশের সঙ্গে কাজ করবে, তারা যে মাননীয় প্রধানমন্ত্রী সরকারের সঙ্গে কাজ করতে চায়, তাদের আচার আচরণেই আমরাও জেনেছি, বিশ্বব্যাপী জেনে গেছে। একটু সংযোজন করতে চাচ্ছি, সফট ডিপ্লোমেসি বলা হচ্ছে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া যে সফর সেটিকে, এবং মালয়েশিয়া বলতে যখন আমরা বলি তখন কিন্তু শ্রমবাজার এই বিষয়টি কিন্তু সামনে চলে আসে। শ্রমবাজারের ক্ষেত্রে যে জটিলতা তৈরি হয়েছে, সেখানে বিভিন্ন ফ্রড এজেন্সির ইনভলভমেন্ট ছিল, সেজন্য শ্রমবাজার কিন্তু বন্ধ হয়ে গেছে। পলিসিগত পরিবর্তন যদি আনা যেতে পারে তাহলে সেগুলো কি হতে পারে? পূর্ববর্তী সরকারের সময় যে বন্ধ করেছে তার কিছু কারণ ছিল। তার কারণ হলো এই যে শ্রমবাজার যারা এই ম্যান পাওয়ার বিজনেস করে, তারা দেখা যায় অধিকাংশই শুধু লাইসেন্স করে, এই লাইসেন্সের নামে বরাদ্দ নিয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। এবং এটা যে খোলার জন্য, এই মালয়েশিয়াতে বাংলাদেশের শ্রম বাজারটা খোলার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি বলেছেন ওই দেশের নিয়ম অনুযায়ী যতদূর সম্ভব আমি জেনেছি এই আগস্ট সেপ্টেম্বর মাসের মধ্যেই এই শ্রম বাজারটা ওপেন হবে। এটা মালয়েশিয়ার সরকারও বলেছেন, বাংলাদেশের সরকারের পক্ষ থেকেও প্রেস ব্রিফিং এর মাধ্যমে বলেছে এই আগস্ট সেপ্টেম্বর মাসের মধ্যে। আমরা এই সম্পর্কে আরো জানবো আপনার কাছ থেকে। আপনার কাছে চলে আসতে চাচ্ছি, একই প্রশ্ন আসলে রাখতে চাচ্ছি। আপনি যেহেতু একজন অর্থনীতি বিশ্লেষক, আপনার কাছে জানতে চাচ্ছি এই যে এই সফর, এটি আসলে অর্থনীতির ক্ষেত্রে কিরকম প্রভাব রাখতে পারে? জি দেখেন, যে বর্তমান সরকার উত্তরাধিকার সূত্রে একটা ভঙ্গুর অর্থনীতি পেয়েছে,
এবং এই ভঙ্গুর অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য তো নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করতেই হবে। সেটা হচ্ছে যে আপনার অভ্যন্তরীণ অর্থনীতি, সেটা হচ্ছে যে ইকোনমিক ডিপ্লোমেসি, সেটা জিওপলিটিক্যাল ইস্যু। আপনাকে সব সাইডে একটা ব্যালেন্স করে সামনের দিকে এগিয়ে যেতে না পারলে অর্থনীতিকে চাঙ্গা করা সম্ভব না। এখন সরকার প্রধান আপনার মালয়েশিয়া এবং চীন সফর করেছে, এটা অবশ্যই একটা ইতিবাচক দিক। তার কারণ হচ্ছে যে দেখেন যে ভারতের সাথে আমাদের যে সম্পর্ক রয়েছে সেটা একটা অন্য উদ্দেশ্য। আমেরিকা এবং ইউরোপের সাথে যে আমাদের সম্পর্ক সেটা একটা বাণিজ্য সম্পর্ক, সেটা হচ্ছে যে আমরা সেখানে এক্সপোর্ট ডেস্টিনেশন। এবং মালয়েশিয়ার সাথে আমাদের সম্পর্ক হচ্ছে যে লেবার ডেস্টিনেশন। এবং চীনের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে যে আমাদের বিনিয়োগ সংক্রান্ত, আমাদের ঋণ সংক্রান্ত। তাহলে এক একটা দেশের সাথে কিন্তু এক এক ধরনের কিন্তু আপনার সম্পর্ক রয়েছে এবং সব দেশের সাথেই কিন্তু আমাদের একটা সুষম সম্পর্ক কিন্তু আমাদেরকে রাখতেই হবে যদি আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চাই এবং অর্থনীতিকে যদি আমরা চাঙ্গা করতে চাই। এক দ্বিতীয় নম্বর কথা হলো যে আমি মালয়েশিয়ার প্রশ্নে আসি, সেটা হচ্ছে যে মালয়েশিয়ার সফর অবশ্যই ইতিবাচক সফর। তার কারণ হচ্ছে যে মধ্যপ্রাচ্যের যে লেবার মার্কেট রয়েছে, শ্রমবাজার রয়েছে, এর পরেই তো মালয়েশিয়ার অবস্থান। কিন্তু এই মধ্যপ্রাচ্যের শ্রমবাজার কিন্তু আপনার বিগত এক দশক ধরে কিন্তু মধ্যপ্রাচ্য শ্রমবাজারে নানা ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে। এই রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে, ইনভ্যালিড পেপারসকে কেন্দ্র করে, আনডকুমেন্ট ওয়ার্কার্সদের কেন্দ্র করে, তা মধ্যপ্রাচ্যের যে লেবার যে শ্রমবাজার, সেই শ্রমবাজার কিন্তু অনেক শ্রমবাজার কিন্তু বন্ধ হয়ে গেছে। আচ্ছা, দ্বিতীয় নম্বর কথা, আমাদের নেক্সট শ্রমবাজার কি? মালয়েশিয়া। তাহলে মালয়েশিয়ার শ্রমবাজারটা কিন্তু আমাদের খুব খুব মানে আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ আপনার বিদেশ থেকে যারা রেমিটেন্স পাঠায় এদের বিপরীতে কোনো খরচ হয় না, কিন্তু আপনি যখন একটা প্রোডাক্ট এক্সপোর্ট করবেন, রপ্তানি করবেন, তার বিপরীতে কিন্তু 60% আপনাকে র মেটেরিয়াল আমদানি করতে হয়। তাহলে মালয়েশিয়ার যে আজকে সফর, সেই সফরকে আমি ইতিবাচকভাবে দেখছি এই কারণে সেখানকার সাথে আমাদের শ্রমবাজারের সম্পর্কটা, শ্রমবাজারের সম্পর্ক রাখতে হবে, এক্সপানশন করতে হবে, আরো যেন শ্রমিক নেয়। এক দ্বিতীয় নম্বর কথা হলো যে সিন্ডিকেট যে প্রবলেমগুলো রয়েছে এটা তো আপনার দশকের পর দশক ধরে চলছে এবং এই সিন্ডিকেটের সাথে যারা কারা জড়িত ছিল সেই জিনিসগুলোকে আসলে আইডেন্টিফাই এখন করা দরকার। এখন মালয়েশিয়া কিন্তু কিছু কিছু ইন্ডিকেটর কিন্তু তারা দিয়ে দিচ্ছে যে আপনারা যদি এটা না করেন তাহলে আমরা এটা করবো না, আমরা এই বাজার ওপেন করবো না। মালয়েশিয়া সফরের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে আসিয়ান মার্কেট। সে আসিয়ান মার্কেটের সাথে কিন্তু মালয়েশিয়া তো আসিয়ানভুক্ত একটা দেশ, তাহলে আসিয়ানের সাথে আমাদের একটা সম্পর্ক রাখা দরকার। মালয়েশিয়ার সাথে আমাদের একটা মুক্ত বাণিজ্য চুক্তি হওয়ার কথা, সেই মুক্ত বাণিজ্য চুক্তি সামনের দিকে হয়তো ত্বরান্বিত হবে। তাহলে এই সফরকে কেন্দ্র করে যেটা দেখা যাচ্ছে আসিয়ান ব্লকের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক হবে, সেখানে আমাদের রপ্তানি বাজার তৈরি হবে, আপনার ফ্রি মুক্ত বাণিজ্য চুক্তি হবে মালয়েশিয়ার সাথে। আরেকটা হলো যে দেখেন যে হালাল মার্কেট, হালাল ফুড, এই হালাল ফুডের মার্কেটটা হচ্ছে মালয়েশিয়া। এখন বাংলাদেশ মালয়েশিয়া একটা এক্সপোর্ট ডেস্টিনেশন হিসেবে হালাল ফুডকে এক্সপান্ড করতে পারে, রপ্তানি বৈচিত্র্যকরণ করতে পারে। সুতরাং সব মিলাই যেটা আমরা দেখছি যে মালয়েশিয়ার সফর এটা ইতিবাচক। এবং যদি আমি যে পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলো যদি আপনার যদি সফল হয় তাহলে আমার কাছে মনে হচ্ছে যে অর্থনীতি অনেকভাবে বেনিফিটেড হবে। আরেকটা বিষয় হলো এবার চীনে আমরা যাই। চীন হচ্ছে 2013 সালে বিসিআইএম ইকোনমিক করিডোর, বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, মায়ানমার ইকোনমিক করিডোর 2013 সালে 4টা দেশে কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে যে আমরা একটা ইকোনমিক করিডোর করব। বাট মোদী সরকার আসার পর এটা থেমে গেল। এখন এই সফরকে কেন্দ্র করে আমরা বলছি যে বাংলাদেশ, মায়ানমার আর চায়না ইকোনমিক করিডোর হবে, তাই না? আচ্ছা, ইকোনমিক করিডোর হলে তো অবশ্যই আঞ্চলিক বাণিজ্য বাড়বে। আমাদের বাংলাদেশের অভ্যন্তরে যে বাণিজ্য হচ্ছে এই বাণিজ্য দিয়ে এখন মানে অর্থনীতি সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। আমাদেরকে আঞ্চলিক বাণিজ্য বাড়াতে হবে, আমাদেরকে রিজনাল কানেক্টিভিটি বাড়াতে হবে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ এখনকার যে মডার্ন যুগে, সেই মডার্ন যুগে আপনাকে যদি আপনি ইন্টিগ্রেশন না বাড়াতে পারেন তাহলে অর্থনীতি কিন্তু আপনার বহুমাত্রিকভাবে আপনাকে সফল হবে না এবং এগিয়ে যেতে পারবে না। আরেকটা বিষয় হলো যে চীনের যে বিনিয়োগ আছে, চীনের কাছ থেকে যে আমরা ঋণ নিয়েছি, আপনার পদ্মা ব্রিজের যে রেল ট্র্যাক, আপনার যে কর্ণফুলী সেতু যে ঋণগুলো নিয়েছি, সেই ঋণগুলোর বিষয়ে যদি ঋণের যে রিপেমেন্ট, সেই রিপেমেন্টের যে সুদের হার যদি কমানো হয়, যদি রিপেমেন্ট যে সময় এটা যদি বাড়ানো হয়, যদি রিস্ট্রাকচার করা হয় ঋণের, তাহলে এটা কিন্তু একটা বড় একটা আমি মনে করবো যে এটা ইতিবাচক আমাদের অর্থনীতির জন্য। আরেকটা কথা হলো যে চীনের যে আমরা যে 100 ইকোনমিক জোন তৈরি করে রাখছি, এটা তো আমাদের বিনিয়োগ দরকার। সেই বিনিয়োগ আমরা কোথা থেকে পাবো? আমরা যদি নেগোসিয়েশন না করি, আমরা যদি কারো কাছে না যাই, তাহলে তো বিনিয়োগ সহজে আসবে না। সুতরাং এই প্রধানমন্ত্রীর এই সফরকে আসলে আমার কাছে মনে হচ্ছে যে সামনের দিনে বিনিয়োগ বাড়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আমরাও সে ব্যাপারে আশাবাদী আসছি। এই প্রসঙ্গগুলোতে আমাদের একটি বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আবারও যুক্ত হচ্ছি। দর্শক, সময় হয়ে গেল ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্টস এটিএন বাংলা বিজনেস অ্যান্ড ফাইন্যান্স থেকে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন।
বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স এটিএন বাংলা বিজনেস অ্যান্ড ফাইন্যান্স অনুষ্ঠানে। আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কিন্তু আলোচনা করছি। আমাদের বিষয়টি হচ্ছে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা। আমরা এখন আমাদের সাথে জুমে যিনি যুক্ত আছেন সাহাব এনাম খান, আপনার কাছে আবারও চলে আসতে চাচ্ছি। আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি সেটি হচ্ছে মিয়ানমার হয়ে বাংলাদেশ চীন একটা অর্থনৈতিক করিডোরের প্রস্তাব দিয়েছে বেইজিং। এই বিষয়কে আসলে অ্যানালাইসিস করে সম্ভাবনাগুলো কি হতে পারে আর চ্যালেঞ্জগুলো কি হতে পারে সেই বিষয়ে জানবো। আরেকবার বলবেন, একটু কেটে গেছে। আচ্ছা, আমরা যে বিষয়টি জানতে চাচ্ছিলাম সেটি হচ্ছে মিয়ানমার হয়ে বাংলাদেশ চীন একটি অর্থনৈতিক করিডোরের প্রস্তাব দিয়েছে বেইজিং। এই বিষয়টিকে অ্যানালাইসিস করে আসলে কি কি সম্ভাবনা থাকতে পারে এবং কি কি চ্যালেঞ্জের মুখে আসলে পড়তে পারে সেই বিষয়ে জানতে চাচ্ছি। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু নতুন না, আমাদের মনে রাখতে হবে এটা অনেক আগে থেকে। বিএনপির প্রথম আলো আমলেই কিন্তু গুমদুন পর্যন্ত একটা রাস্তা করা হয়েছিল, যেটা 4 লেন হাইওয়েতে রূপান্তর করার কথা ছিল, বাট এটা অনেকটা কনস্ট্রাকশন হয়ে গেছিল। এবং নাফ রিভারের অন্য সাইডে বাকি রাস্তাটা করার কথা ছিল মায়ানমারের, কিন্তু সেখানে বাংলাদেশ সরকারও আর্থিক সহায়তা দিতে চেয়েছিল, যাতে ওই 108 কিলোমিটারের মতো একটা রাস্তা আছে এটা করে দেওয়ার জন্য। ফলে এই কানেক্টিভিটিটা তখন থেকেই ছিল, এই কারণে যে মায়ানমারের সাথে বাংলাদেশকে সংযুক্ত করে থাইল্যান্ড এবং থাইল্যান্ডের পরে অন্যান্য যে দেশগুলি আছে সেটার সাথে যাতে কানেক্টিভিটি হয়। পরবর্তীতে বিভিন্ন রেজিম চেঞ্জ হওয়ার ফলে এই বিষয়টা খুব বেশি আগায় না। যখন 2017 সালে রোহিঙ্গা কনফ্লিক্টটা হয়, মানে রোহিঙ্গা এক্সোডাসটা বাংলাদেশে হয়, তখন কিন্তু চীনের পররাষ্ট্রমন্ত্রী যখন বাংলাদেশে এসেছিল এবং তিনি একটা ওয়াই রোডের কথা বলেছিলেন, এই ওয়াই রোডটাই এটা, অর্থাৎ আপনার ইউনান থেকে একটা রাস্তা এসে রাখাইনের ভিতর দিয়ে বাংলাদেশের এই নাফ রিভারকে ক্রস করে বাংলাদেশের সাথে সংযুক্ত হওয়া, এবং এই একই রাস্তাটা ইউনানের উপরের দিকে চলে গেলে সোজা চলে যাবে থাইল্যান্ডে। সুতরাং এই রাস্তাটার অনেকগুলি প্রয়োজনীয়তা বাংলাদেশের আছে, কারণ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান যদি আমরা দেখি, বাংলাদেশ মোটামুটি ভাবে ভারত ব্লক পরে, বাংলাদেশের জন্য একটাই অল্টারনেটিভ থাকে, সেটা হলো যে এই যে 150-200 কিলোমিটারের যে আমাদের একটা স্ট্রেচ অফ ল্যান্ড আছে, বর্ডার আছে মায়ানমারের সাথে। সুতরাং আমাদের সাউথ ইস্ট বা সাউথ ইস্ট অনওয়ার্ড, যেটাকে লুক ইস্ট বলা হয়, তো সেই দিকে কানেক্টিভিটিটা বাড়াবে। এটাতে আরেকটা বড় বিষয় হবে, সেটা হলো যে মায়ানমারে এখন যে ধরনের দ্বন্দ্ব চলছে, এই দ্বন্দ্বটাকে স্টেবিলাইজ করতে হলে অর্থনৈতিক একটা ইম্পিটাস তৈরি করা প্রয়োজন, যেটা চীন বারবার চেষ্টা করছে। ফলে চীনের সাথে বাংলাদেশ 2017 সাল থেকে রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন নিয়ে কাজ করে আসছে। যে পর্যন্ত স্টেবল না হবে সেই পর্যন্ত আসলে রিপ্যাট্রিয়েশনটা খুব ডিফিকাল্ট। ফলে এই রাস্তার মাধ্যমে বাংলাদেশের সাথে চীনের একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হচ্ছে, যেটা মিউচুয়াল ইন্টারেস্ট, যে মিয়ানমারে যদি স্টেবিলিটি আনা যায় এবং এই রাস্তার মাধ্যমে যদি কিছুটা মার্কেট অ্যাক্সেস তৈরি করা যায়, খুব স্বাভাবিকভাবে মায়ানমারের বর্তমান সরকার, চীন এবং বাংলাদেশের মধ্যে এক ধরনের কনফিডেন্স বিল্ডিং হওয়া সম্ভব। একটু সংযোজন করতে চাচ্ছি, আমরা যখন দেখলাম যে প্রধানমন্ত্রী যখন চীন সফরে আছেন, তখনই কিন্তু ভারতের যে ট্যুরিস্ট ভিসা সেটি কিন্তু খুলে দেওয়া হলো। এই বিষয়টি আসলে কি এটি কি কাকতালীয় কোনো বিষয় নাকি নতুন কোনো বার্তা দিচ্ছে? না, এখানে খুব স্বাভাবিকভাবেই আমরা যদি এই বিষয়টাকে ভারতের সাথে মিলিয়ে দেখি, তাহলে আমাদের জন্য আসলে এই প্রবলেমটা সলভ করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ বাংলাদেশ সরকারের এই মুহূর্তে যে স্ট্র্যাটেজিটা আছে সেটা খুবই ইউনিক স্ট্র্যাটেজি, যেটা এত বছর ছিল না। সেটা হলো যে রিজিয়ন অনুযায়ী সম্পর্কগুলিকে তৈরি করা, অর্থাৎ ভারতের সাথে এক ধরনের ইকোনমিক মডেল কাজ করছে এবং সাউথ ইস্ট এশিয়ার সাথে ইকোনমিক মডেলটা কাজ করছে। অর্থাৎ ভারত এখন যে কাজটাই করুক না কেন, সেটা আসলে বাংলাদেশের যে মায়ানমার স্ট্র্যাটেজি এবং মায়ানমারকে কেন্দ্র করে চীন এবং সাউথ ইস্ট এশিয়ার স্ট্র্যাটেজি আছে, সেইটাকে আসলে খুব একটা থামাতে পারবে না। এখানে আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু আছে। প্রথম প্রশ্ন আপনি যেটা করেছিলেন মালয়েশিয়া, এবং এই মালয়েশিয়াতে যখন প্রধানমন্ত্রী যান, আপনি যদি এটাও খেয়াল করেন যে ভবিষ্যতে এই রাস্তার গতি প্রকৃতি কিন্তু সাউথ ইস্ট এশিয়াতে থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া হয়ে সিঙ্গাপুর পর্যন্ত যাবে। ফলে বাংলাদেশের জন্য এটা অর্থনৈতিকভাবে যেরকম গুরুত্বপূর্ণ, সেটা হলো সিকিউরিটিগত ভাবে এটা গুরুত্বপূর্ণ, কারণ আপনার এই ক্ষেত্রে মায়ানমারকে স্টেবিলাইজ করাটা সম্ভব হবে। আর লাস্ট পয়েন্ট যেটা আমি মনে করি যে এই রাস্তাটা হওয়াটা খুবই জরুরি, এবং সেই জায়গাতে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের এখন শুধুমাত্র যে চীনের সাথে যোগাযোগ করলে হবে না, এটাকে একটা সমন্বিত মার্কেট প্রসেসের মধ্যে নিয়ে আসার জন্য
থাইল্যান্ড বা অন্যান্য দেশগুলির সাথেও আলোচনাটা করা দরকার। কারণ থাইল্যান্ড পর্যন্ত যদি এটাকে স্ট্রেচ করতে হয়, খুব স্বাভাবিকভাবে থাইল্যান্ড এবং বাংলাদেশের একটা মিউচুয়াল ইন্টারেস্ট আছে, অর্থাৎ রাখাইন এবং অন্যান্য যে অঞ্চলগুলি আছে, এথনিক আর্ম গ্রুপগুলি কাজ করছে, সেই জায়গাতে এক ধরনের সমন্বিত চিন্তা ভাবনা করা। সুতরাং বাংলাদেশকে এখন যদি রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশনের দিক থেকেও চিন্তা করা হয়, রিসোর্স অ্যাকুমুলেশনের দিক থেকেও চিন্তা করা হয়, বা মার্কেট অ্যাক্সেসের দিক থেকেও চিন্তা করা হয়, এবং আপনাকে মনে করে রাখতে হবে যে বাংলাদেশের ল্যান্ড ছোট, ফলে বাংলাদেশের ফুড সিকিউরিটি বা ফিশারিজ সিকিউরিটি বলেন কিংবা আপনার এনার্জি সিকিউরিটির জন্য মায়ানমার একটা পোটেনশিয়াল জায়গা হতে পারে। সুতরাং এই পোটেনশিয়ালিটিটাও আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের মধ্যে আছে বলে আমার কাছে মনে হয় যে প্রাইম মিনিস্টার এই বাংলাদেশ এবং চীনের সাথে যে ওয়াই রোড বা এই রোডটা, এটাকে গুরুত্ব দিচ্ছেন। আমি মনে করি এটা আমাদের জন্য এখন অত্যন্ত জরুরি হয়ে গেছে সব দিক থেকে। ধন্যবাদ আপনাকে, আবারও আসছি আপনার কাছে। এই যে এই সফরকে ঘিরে ব্যবসায়ীদের আসলে কি কি প্রত্যাশা থাকতে পারে সরকারের কাছে? না, ব্যবসায়ীদের তো অনেক প্রত্যাশা থাকবে সরকারের কাছে। যখন একজন নির্বাচিত সরকার দেশে গঠন করে, তখন তো ব্যবসায়ীরা অবশ্যই প্রত্যাশা করে যে নতুন সরকারের কাছে ব্যবসায়ীদের কীভাবে ব্যবসায়ীদের ডেভেলপ করা যায়। তা আমার বিশ্বাস মালয়েশিয়ার সাথে বাংলাদেশের বিগত দিনের চাইতে বর্তমান সরকার আসার পরে আমার মনে হয় ব্যবসা খুব ভালো হবে, অর্থনৈতিক অবস্থা ভালো হবে। আর বিশেষ করে শ্রম বাজারটা খুলে গেলে ওই দেখবেন যে রেমিটেন্সের যে মানে বিগত দিনে চাইতেও আমার মনে হয় অধিক আকারে আসবে এবং আমাদের ইয়েটা ভালো হবে, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভালো হবে। পাশাপাশি আপনাদের মাধ্যমে একটা কথা আমি বলতে চাই, সেটা হলো যে এই শ্রম বাজার নিয়ে যে একটা কেলেঙ্কারি সব সময় মানে বাংলাদেশকে মালয়েশিয়া ধরে নেয় যে শ্রমিক বাজার হিসেবে। এটার থেকে যে আমরা যদি বেরোয় আসতে পারি, আমরা যেন শ্রমিক হিসেবে না যাই, আর অনেক কিছু আছে আমাদের বাংলাদেশের যারা মানুষ, তারা অনেক দেশে অনেক ভালো ভালো কাজ করে, ওই কাজের জন্য তারা সুযোগ পায় মালয়েশিয়াতে। আমি সরকারের কাছে আহ্বান জানাবো। তার পাশাপাশি কিছু সিন্ডিকেট তো সেখানে কাজ করে। পাশাপাশি এই যে সিন্ডিকেটের কথা বললেন, অ্যাকচুয়াল যারা ম্যান পাওয়ারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী, শুধু তাদের লাইসেন্সটা ঠিক রাখা, বাদ বাকি সমস্ত লাইসেন্স বাতিল করা উচিত। তার কারণ একটা শ্রমিক যখন যায়, আমি কথাটা বলি বাতিল করতে পারছে না, আমি বলি পারবে তো। সরকারের যদি সদ ইচ্ছা থাকে, উনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই সিন্ডিকেট ভাঙতে কোনো সময় লাগবে না। আমি বলি একটা শ্রমিক যখন তার শেষ জায়গাটা, তার বাড়ি বা তার ঘর বন্ধক রেখে বিক্রি করে অনেক চিটিংয়ের পাল্লায় পড়ে তারা যখন বিদেশে যায়, যাওয়ার পর দেখে ওখানে কোনো কর্ম নাই, এমন দিন গেছে 7 দিন 10 দিন অনাহারে থাকার পরে তারা বাধ্য হয়ে আবার দেশে ফিরে এসেছে। বর্তমান সরকারকে আমি সাধুবাদ জানাই। বর্তমান সরকার এই যে যারা বিদেশগামী শ্রমিক, তাদেরকে প্রত্যেককে 3 লাখ টাকা করে তাদেরকে মানে মানে বিনা সুদে একটা 3 লাখ টাকা করে একটা ঋণ দেওয়ার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, এই জন্য সরকারকে আমি সাধুবাদ জানাই। পাশাপাশি এটাও জানাই ওই জন্য আমাদের শ্রমিকরা যেন এই যে সিন্ডিকেটের মাধ্যমে পড়ে যেন কোনো বিপদে না পড়ে মালয়েশিয়াতে, এই জন্য সরকারকে এটা কঠিনভাবে এটা হ্যান্ডেল করতে হবে। এবং যারা নামে বেনামে বিভিন্নভাবে সিন্ডিকেট তৈরি করে, ম্যান পাওয়ার সিন্ডিকেট তৈরি করে, এটা যেন তাদের হাতে যেন না যায়, আমি সরকারের কাছে এটা উদ্যোক্তা আহ্বান জানাবো। এটা যেন সরকার নিজেই এটা যেন মনিটরিং করে। তবে যে আমাদের শ্রমিক মানে আমাদের যারা জেনুইন শ্রমিক, তারা যেন বিদেশে যে তারা যেন শ্রম বাজারের যে আমাদের সম্মানটুকু আছে, সম্মান রক্ষা হয় এবং তারাও যেন বিদেশ থেকে রেমিটেন্স বাংলাদেশে পাঠাতে পারে, এই জন্য সরকার আহ্বান জানাবো। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে চলে আসতে চাচ্ছি, এই যে এই সফর, সেটিকে কেন্দ্র করে আসলে সফরের সবচেয়ে বড় অর্জন কি হওয়া উচিত, এবং সরকার ব্যবসায়ী নীতি নির্ধারকদের যদি অগ্রাধিকারের কথা আসে, সবচেয়ে বড় অগ্রাধিকার কি? হ্যাঁ, দেখেন যে এই মুহূর্তে যেটা আমাদের আসলে দরকার, সেটা হচ্ছে যে ব্রিক্সের মেম্বার হওয়ার জন্য বাংলাদেশ কিছুদিন চেষ্টা করেছিল বিগত সরকারের সময়। ব্রিক্সের সাথে যদি একীভূত হওয়া যায়, তাহলে ব্রিক্সের যে আপনার নিউ ডেভেলপমেন্ট ব্যাংক রয়েছে, যেটার আসলে বেশিরভাগ ইনফ্লুয়েন্সিয়াল হচ্ছে চায়না, সুতরাং নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের কথা আমরা কিন্তু চিন্তা করতে পারি সেখান থেকে ঋণ নেওয়ার। কারণ ওয়ার্ল্ড ব্যাংকের অপোজিট আমরা চিন্তা করতে পারি, IMF এর অপোজিট আমরা চিন্তা করতে পারি নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এক। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যেমন যে রিজনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ, আরসেপ
একটা ইকোনমিক ব্লক, এটাও কিন্তু আপনার চীন সেখানে আছে। এখানে যদি আমরা চীনের সাথে সম্পর্কটা খুব গভীর সম্পর্ক করার মাধ্যম দিয়ে যদি আমরা আরসেপ ব্লকের সাথে যদি আমরা যুক্ত হতে পারি এবং যদি আমরা মুক্ত বাণিজ্য চুক্তি করতে পারি, তাহলে আরসেপ ব্লকে যে আমরা বাণিজ্য করতে পারবো সেটা অর্থনীতি অনেক এগিয়ে যাবে। আরেকটা বিষয় হলো যে চীনের কাছ থেকে যে ঋণগুলো আমরা নিয়েছি, সেই ঋণ আমরা সামনের দিনেও আমাদের ঋণ দরকার হবে। তার কারণ হচ্ছে যে বর্তমান যে বাস্তবতা, যে বাজেট ঘোষণা করা হলো সেটা হচ্ছে যে এনবিআর তো 6,04,000 কোটি টাকা দিবে, কিন্তু এখন আমরা এনবিআর কাছ থেকে পাইনি, পাবো। মানুষ ট্যাক্স দিবে, তারপরে তো আমরা পাবো, তাই না? সুতরাং আমাদের রাজস্ব খাতে একটা কিন্তু অনিশ্চয়তা আছে। এই ক্ষেত্রে আমাদের কিছু ঋণও দরকার, এবং যদি বৈদেশিক উৎস থেকে যদি ঋণ নিই, যদি চীন যদি আমাদের বাজেট সাপোর্ট দিয়ে থাকে কম সুদে এবং আপনার মানে বেশি বছর ধরে যদি আমরা রিপেমেন্ট করতে পারি, এই ধরনের সুযোগ সুবিধা চীনের কাছ থেকে নেওয়া উচিত। আর আরেকটা বিষয় হলো যে দেখেন, চীনকে আমাদেরকে বাণিজ্য সুবিধা দিতে হবে, আমাদেরকেও দিতে হবে। কারণ হচ্ছে যে তাদের ফ্যাসিলিটিস দিতে হবে, এবং আমরা যে অর্থনৈতিক অঞ্চলগুলো করেছি সেই অর্থনৈতিক অঞ্চলগুলো এখন মরুভূমির মতন পড়ে আছে। সেখানে আমরা হয়তো গ্যাস দিতে পারছি না, বিদ্যুৎ দিতে পারছি না, এটা জ্বালানি সংকট রয়েছে। আমাদের অভ্যন্তরীণভাবেও কিন্তু আমাদের সংস্কার হওয়া দরকার। শুধু আমরা বিনিয়োগ আকর্ষণ করছি, আকর্ষণ করার আগে আমাদের অভ্যন্তরীণ যে অবকাঠামোমূলক উন্নয়ন, সেই উন্নয়নগুলো কিন্তু খুব জরুরি হয়ে পড়েছে। আরেকটি বিষয় হলো যে রিজনাল কানেক্টিভিটি ছাড়া আপনার সামনের দিকে কম্পিটিশনে টিকে থাকা কোনো সময় যাবে না। যেটা চীন বেইজিং যেটা অফার করেছে, এটা একটা ভালো উদ্যোগ। যে স্যার যেটা বললেন যে এটা যেহেতু মায়ানমারের সাথে, কিন্তু মায়ানমারে তো আমার স্থিতিশীলতা আসতে হবে, এটা একটা চ্যালেঞ্জ। আরেকটা বিষয় হলো যে আপনার রোহিঙ্গা যে প্রত্যাবর্তন, এটা কিন্তু চীন অনেক বড় ধরনের একটা অবদান রাখতে পারে। আমরা চীনের কাছ থেকে আসলে প্রথমেই আশা করব যে রোহিঙ্গা প্রত্যাবর্তনটা যদি চীনের মাধ্যমে দিয়ে করা যায়, তাদের সহযোগিতায়, এটা আমাদের জন্য একটা বড় পাওয়া হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে আমাদের যদি কানেক্টিভিটি রাস্তাটা যদি বের হয়ে যায়, এটা ভালো। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং আপনাদের তিনজনকেই অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আসলে আন্তর্জাতিক অঙ্গন নিয়ে ইতিবাচক আলোচনা করার সুযোগ আসলে খুব কমই হয়, যেখানে গোটা বিশ্ব আসলে অস্থির। এখন আসলে এটি আসলে দেখার বিষয়, তারেক রহমানের এই সফর বাংলাদেশের জন্য কি সুবাতাস বয়ে আনতে পারে, এবং সেই সুবাতাসের প্রত্যাশায় আমি ফাতিহা শাফিয়া আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এটিএন বাংলার সাথেই থাকবেন।